প্যারিস পৃথিবীব্যাপী সুন্দর শহর, যাকে ভালোবাসার শহরও বলা হয়ে থাকে। এটি মূলত ফ্রান্সের রাজধানী। আনানের ভার্সিটি লাইফ থেকে আকর্ষণ কাজ করত এই প্যারিসে ঘুরতে আসার। তবে জীবনের যুদ্ধে সুযোগ থাকলেও আর হয়ে ওঠেনি। তবে এখনো যে খুব একটা সুযোগ আছে তা কিন্তু নয়। তবু আনান সুযোগ করে নিয়েছে। হানিমুনে ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার শহরে এসেছে সে। ইশাতের ইমার্জেন্সি পাসপোর্ট করে রেখেছে। এর পরপরই 5 দিনের ছুটিতে এসেছে। আর ইশাত এসেছে পর্যন্ত আনানের খেয়াল রেখে যাচ্ছে। পুরো জার্নিতে আনান ইশাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে। এই মেয়েটা খুব শক্ত ধাঁচের, নিজের ফ্যাসিনেশন কন্ট্রোল করতে পারে। আনান ইশাত হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট করে বের হয়েছে লুভর মিউজিয়ামের উদ্দেশ্যে। আনানের অন্যতম ড্রিম প্লেসের মধ্যে একটা। বিখ্যাত মোনালিসার ছবি এতে অবস্থিত। আনান ভেবেছিল হানিমুনে রোমান্টিক প্লেসে না এসে মিউজিয়ামে আসা হয়তো ইশাতের ভালো নাও লাগতে পারে। তবে ইশাত বলেছে, আপনার সঙ্গই আমার ভালো লাগে, আর আপনার পছন্দ আমার কাছে অমূল্য। তাই আপনি যেখানে নিয়ে যাবেন আমি রাজি। ইশাত হাফ সিল্কের বোটাল গ্রিন রঙের শর্ট কুর্তি আর ব্ল্যাক জিন্স পরেছে, আর উপরে ব্ল্যাক শ্রাগ, চুলগুলো ছেড়ে রাখা। এত মোহনীয় লাগছে। ইশাত আনানের জন্য ক্রিম কালারের শার্ট বের করলে আনান বইয়ের সাথে মিলিয়ে বোটাল গ্রিন রঙের শার্ট পরল। এরপর সারা দিনে মিউজিয়ামের আশেপাশে ঘুরল। এরপর রাতের ডিনারে গেল রেস্টুরেন্টে। খাবার অর্ডার দেওয়ার পর খাবার এলেই সাথে আনানের জন্য একটা চিরকুটও দেওয়া হলো। এরপর ওয়েট্রেস আনানকে দেখে একটা চোখ টিপ দিল। ইশাত আনান ভরকে গেল। বাংলাদেশে হলে এতক্ষণে বিনা নোটিশে চুলাচুলি লেগে যেত। ইশাত সরু চোখে ওই মেয়েটির যাবার পথে তাকিয়ে রইল। আনান ওই চিঠিটা ফেলে দিতে নিতে ইশাত ওটা নিল। লেখা আছে, স্পেশাল টমেটো ডিশ ফর ইউ হ্যান্ডসাম। ইশাত বলল, এত লম্বা হ্যান্ডসাম দেখতে পেল, তার সাথে তার বউকে দেখতে পেল না। আনান হেসে বলল, ইশাত, এটা তো বিডি নয়, একটা চুমু খাই গালে, তাহলে দেখবা সবাই বুঝবে। ইশাত চোখ বড় বড় করে বলল, মাথায় এসব ছাড়া কিছু নেই? আনান বলল, গত 2 দিন কত দূরে ছিলাম তোমার থেকে, তুমি ফিল করতে পারোনি? ইশাত বলল, এই দেশ ও দেশ, 2 দেশের পানির অপচয় রোধ করার পরেও আপনার মনে হচ্ছে আমরা দূরে ছিলাম? আনান বলল, অবশ্যই। শুধু পানির অপচয় নয়, বালিশ ও কম্বলের অপচয় রোধ করা উচিত। সঙ্গে কোলবালিশকে অন্য রুমে রেখে আসা উচিত। এখন আসো, একটা চুমু খাই, তাহলে ওরা আর সিঙ্গেল মনে করবে না। ইশাত দুষ্টুমি করে বলল, আমাদের দেখে তো ওরা ভাই বোনও মনে করতে পারে। ইশাতের ভদ্রলোক এতে বেজায় চটে গেল। ইশাত শব্দ করে হেসে দিল। তবে ওই টমেটোর ডিশ আনানকে ছুঁতেও দিল না, একাই খেলো। হোটেলে আসার পরে মিরর দেখে অর্নামেন্টস খুলছিল। আনান তখনের পর থেকে বেজায় চটেছে, একটা শব্দ করেনি। তবে ইশাত জানে তার ভদ্রলোককে কিভাবে মানাতে হয়। তবে এখন মানাতে ইচ্ছে করছে না। ওই ফুলমুখ আনান তাজওয়ারকে হেব্বি কিউট লাগছে। দেখা গেল ইশাতকে মানাতে হলো না। আনান এসে মুখ ভার করে বলল, আমি রেগে আছি, কঠিন রাগ। তবে লেকচারার হয়ে তো আমি আর দেশের গুরুত্বপূর্ণ সম্পদ পানি অযথা অপচয় করতে পারি না। তাই চলো, ওয়াশরুম থেকে পানির অপচয় রোধ করে আসি। ইশাত হেসে ফেলল, বলল, দেশের একনিষ্ঠ পানি অপচয় রোধকারী সচেতন নাগরিক। এরপরে আনানের গালে আলতো করে ঠোঁট বসালো। ব্যাস, কিসের রাগ? আনান কোলে তুলে পানির অপচয় কমাতে রওনা দিল ওয়াশরুমে। চোখে টপ টপ করে পানি পড়ছে রিয়ার। হাতে আনান ভাইয়ের বিয়ের ছবি। কি সুন্দর বউয়ের মুখটা ধরে কপালে চুমু খাচ্ছে। অথচ সে যখন আগে পিছে ঘুরতো, আনান ভাই কখনো ফিরে দেখেনি। মামাতো ভাই হবার দরুন আনানের সব খবরাখবর রিয়ার কানে আসতো। এতদিনও যখন আনান ভাইকে বিয়ে করতে দেখেনি, তখন মনে একটা শান্তি লাগতো যে কোথাও না কোথাও আনান ভাই হয়তো ওর জন্য অপেক্ষা করছে। তবে সে আশা ভেঙেছে যখন দেখেছে আনান ভাই আইডি থেকে ব্লক খুলে আইডি ওপেন রেখেছে। এখন বর্তমানে বউ নিয়ে হানিমুন প্যারিসে আছে। কি সুন্দর হাসি মুখে বউয়ের দিকে তাকিয়ে আছে, আর বউ অন্যদিকে মুখ করা। ক্যাপশনে লেখা, ওয়েটেড ফর দ্য লাভ অফ মাই লাইফ অল দিস টাইম অ্যান্ড ফাইনালি ইটস ওর্থ ইট। ওই হাসি, এই বাক্যগুলো, এই মুখভঙ্গি সবটাই বলে দিচ্ছে আনান ভাই আসলেই বউকে খুব ভালোবাসে। রিয়াকে কি কখনো ওভাবে ভালোবাসতো? অবশ্য রিয়া কাজ করেছে এমন।
মানুষটার মুখে চুনকালি ঘষে এসে গেছে, যা মুখে এসেছে তাই বলেছে। অথচ এখন তার দ্বিগুণ তিনগুণ সাফল্য অর্জন করেছে আনান ভাই। যদিও কখনো ভালোবাসার চোখেও তাকায়নি রিয়ার দিকে। রিয়া নিজের দিকে তাকালো 2 বাচ্চার মাসে, যার হাত ধরে এসেছিল সে বড় বড় স্বপ্ন দেখিয়ে চাকরানির মতো রেখেছে। এই সংসারে সারাদিন শুধু খেটে যেতে হয়। এসব কি আনান ভাইয়ের সাথে অন্যায় করার ফল? অথচ এখন আনান ভাইয়ের অর্ধাঙ্গিনীকে হিংসা হচ্ছে। সাধারণত মানুষ প্যারিসে আসে আইফেল টাওয়ার দেখতে, তবে আনানের ফ্যান্টাসি ছিল গোটা প্যারিস শহরের বাকি জায়গাগুলো, যেখানে তুলনামূলক মানুষ একটু কম। আনান এসেছে দ্বিতীয় পছন্দের জায়গায়, সাইন নদী। ফ্রান্সের রাজধানী প্যারিসের বুক চিরে বয়ে যাওয়া একটি ঐতিহাসিক ও সৌন্দর্য মণ্ডিত নদী, যা শহরটিকে দুটি অংশে বিভক্ত করেছে। ইশাতের সৌন্দর্য দেখে এত বিমোহিত হলো, এর পাশ দিয়ে সেই বিখ্যাত আইফেল টাওয়ার। আনান ইশাতকে নিয়ে ক্রুজে উঠল। ইশাতের গায়ে পাতলা ফতুয়া। আনান নিজের জ্যাকেট খুলে ইশাতকে পরিয়ে দিতে ইশাত ভ্রু কুঁচকে বলল, বাতাস ভালো লাগছে তো? আনান বলল, ঠান্ডা লাগবে তো। ইশাত বলল, লাগবে না। আর লাগলে লাগুক, সবসময় তো আর আসা হয় না। বলেই জ্যাকেট আনানকে দিয়ে দিল। আনান বলল, এই জন্যই মানুষের ভালো করতে নেই। ইশাত হাসল, বলল, সত্যি ভালো করতে চান? আনান পূর্ণ দৃষ্টিতে তাকালে ইশাত বলল, আপনার ওই চওড়া কাঁধের একাংশ দেন, মাথা রেখে উইন্ডো দিয়ে এই অপরূপ সৌন্দর্য দেখি। আনান বলল, আমি কিন্তু সবসময় ভালো করি। এই যে আপনাকে এতগুলো চুমু খাই, কেন খাই? আপনার ভালোর জন্যই তো। এই যে আপনাকে জোর করে নিয়ে আমার সঙ্গে সাবান নিয়ে যাই, কেন নেই? জনগণ যাতে পানির কষ্ট না পায়। অথচ পৃথিবীর মানুষেরা, ইনক্লুডিং ইশাত তাসনিম, কখনো আনান তাজওয়ারদের আত্মত্যাগ দেখে না। ইশাত শব্দ করে হেসে দিল, বলল, আউট অফ টপিক। একটা কথা বলি? আনান মুখ বোতা করে বলল, কি? ইশাত বলল, আপনার এই চওড়া কাঁধের প্রতি আমার অ্যাট্রাকশন ছিল খুব। সবসময় ভাবতাম যে আপনার বউ হবে, খুব লাকি হবে। কখনো ভাবিনি আপনার বউ আমি হব। আনানের মন ভালো হয়ে গেল, কিন্তু মনের আরেক অংশ ভালো লাগাকে পাত্তা না দিয়ে দুষ্টুমি করে বসলো। সেই দুষ্টুমি চিন্তা থেকে আনান বলল, এজন্যই বুঝি ঘাড়ের নিচে হাত গলিয়ে আবার কাঁধ ধরে নিজের কাছে টেনে নেন। কথার সারমর্ম বুঝতে পেরে ঈশাত গোল গোল চোখে তাকালো, বলল, আচ্ছা আমি কি করলে ওই সভ্য ভদ্র জেন্টালম্যান আনান তাজওয়ারকে পাবো? আনান বলল, কেন? এই আনান তাজওয়ারকে কি ভালো লাগছে না? ঈশাত কাঁধে মাথা শক্ত করে চেপে আনানের বাহু জড়িয়ে বলল, আমার গোটা আনান তাজওয়ারকে পছন্দ। সত্যি বলতে আপনাকে একদমও পছন্দ করতে চাইনি। আপনি আমার সাধ্যের বাইরে ছিলেন। অথচ আপনি এমনভাবে হৃদয় হরণ করলেন যে আমি নিজের সাথে করা ওয়াদা, প্রতিশ্রুতি সব ভাঙতে বাধ্য হলাম। নদীর এই শাসা বাতাস, আলিশান ক্রুজের সৌন্দর্য, চোখের সামনে আইফেল টাওয়ার, পাশে ভালোবাসার মানুষ, তার মুখ থেকে নিঃসৃত প্রত্যেকটা শব্দ আনানের মনে ভালো লাগার ঝড় তুলছে। এই মানবীটা কি জানে তার উপস্থিতিও আনানকে কতটা সুখ দেয়? তবে এই বাক্যগুলো তো মাথার তাজের মতন। বিপরীত আনান বলল, তাই বুঝে এত ইগনোর করেছেন? ঈশাত সাফাই গাইতে নিলে আনার ফিসফিস করে বলল, বউ আরেকটা দুষ্ট কথা বলি। ঈশাত চোখ বড় বড় করে আনানের মুখের ওপর হাত চেপে ধরল। আনান ওইভাবেই চুমু খেলো হাতে। ঈশাত ভরকে গেল, হাত সরিয়ে নিল। ঈশাত বিড়বিড় করে বলল, আপনি যে এত দুষ্টু বোঝার জো নেই। আগে একদমও বুঝিনি। আনান নিঃশব্দে হাসলো। ঈশাতের এক হাত নিয়ে আলতো চুমু খেয়ে বলল, আগে প্রেমিকা কিংবা পরনারী ছিলে, তাই বোঝনি। এখন বউ, নিজের নারী হয়েছ তাই। লাবণ্য এখান থেকে ওখানে পায়চারি করছে। কানে এসেছে তার স্বামী কোনো ধনী মেয়ের সাথে সম্পর্কে আছে। লাবণ্য আগে থেকেই জানতো, তবে যেহেতু স্বামী খাবার পরনের খরচ দিচ্ছে, তাই সে আয়েসে ছিল, কিছু বলেনি। কিন্তু এখন তাকে হয়তো ছাড়ার পায়তারা করছে। নতুন কাউকে না পেলে লাবণ্য কিভাবে এটাকে ছাড়বে? আগের স্বামীকেও এর জন্য ছেড়েছিল, তবে লাবণ্য আলমারিতে থাকা তার স্বামীর বিজনেসের টাকা চুরি করে বের হতেই ধরা খেয়ে গেল। হাতাহাতি চলল। কেউ কাউকে ছাড়তে রাজি না। লাবণ্য টাকা লাগবেই, সে টাকা ছাড়বে না। সেই নিজের ভাইয়ের নাম করো কত টাকা নিল, টাকা ছাড়া লাবণ্য থাকতে পারবে না। ও দিনা বেগমের নম্বরে কল দিল। সে বর্তমানে দেশের বাইরে আছে
এই ঘরে কোনো সন্তান নেই। কিন্তু মা কল ধরছে না কেন? আনান ভাইয়ের নাম্বারেও তো কত কল দিল, ধরছে না। ব্লক করতে করতে আর কোনো নাম্বারই অবশিষ্ট রাখেনি, না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মা তো কখনই তাকে ব্লক করে না। লাবণ্য প্রয়োজনের সময়ও তো মাকে ফোন দেয়, মাও ধরে প্রশ্রয় দেয়। তবে এখন অনেক মাস খোঁজ নেই। আনান ভাই মায়ের ফোন থেকে করেনি তো ব্লক? না না, যে দৃঢ় ব্যক্তিত্ব আনান ভাইয়ের, মায়ের ফোনেই তো হাত দেবে না। তবে কি মা নিজ থেকে করেছে ব্লক? লাবণ্য এখন কই যাবে? তার স্বামী তো পুলিশ কল করেছে। আয় হায়, এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। জীবনে এই পর্যায়ে এসে এই পর্যন্ত মনে হয় লাবণ্যের অসহায় লাগছে। ইস, আনান ভাইকে যদি কলে পাওয়া যেত। ঈশা তার শাড়ি পরেছে, জর্জেটের ফ্লোরাল প্রিন্টের, চুল শ্যাম্পু করে শুকিয়ে বেনি করেছে। যাওয়ার পথে ফুল গুজে দেবে এতে। আজ একদম আইফেল টাওয়ার যাবে, তারপর কাল রাতের ফ্লাইট। ওহো, ভুল হয়েছে। শ্যাম্পু সে করেনি, করে দিয়েছে প্রাণপ্রিয় স্বামী। ঈশাত মন ভরে দোয়া দিয়েছে তার স্বামীকে, এই বলে যে তার স্বামীর বউটা যেন দুনিয়া খেয়ে ফেললো, ক্লিয়ার স্কিন পায়, সঙ্গে 10-12টা আলমারি ভর্তি শাড়ি হয়, মাস্টার্সের চমৎকার একটা রেজাল্ট করে অনেক মজার মজার খাবার খেতে পারে। সব শুনে আনান বলেছিল, দোয়াগুলো আসলে কার জন্য ছিল? ঈশাতের তেল দিয়ে শ্যাম্পু করতে ঝামেলার লাগে খুব। ঘুরে টুরে খেয়ে একটা চমৎকার দিন কাটিয়ে আসতে ঈশাতের ঘুম পেল। সে তড়িঘড়ি ফ্রেশ হয়ে গায়ে শুধু আনানের শার্ট জড়িয়ে কম্পিউটারের ভেতর ঢুকে গেল। ও, সে একটা ঘুম দিবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আনান ঈশাতের অবস্থা দেখে মুচকি হাসল। সে ফ্রেশ হয়ে এসেছে, শরীর সবসময়ের মতো টাওয়াল, পেটে ঠান্ডা গাঢ় স্পর্শ পেতে ঈশাত ধরফর করে উঠল। সামনে আনানকে দেখতে হেসে আনানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। বরিশালের লঞ্চের কেবিন রুম, স্বামীর বুকে জম্পেশ একটা ঘুম। ওহো, তবে তা হলো কই? শরীরে অনবরত স্পর্শ পেতে ঈশাতের ঘুম ছুটে গেল। কি রে, ঈশাতের স্বামী না ভালো, কিন্তু ঘুমাতে দিচ্ছে না কেন? আরে, ঘুমের ওপর কিছু আছে বস? ঈশাত ঘুম ঘুম চোখে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে আনান বলল, আজ কি কথা ছিল? ঈশাত আহ্লাদ করে বলল, আজই লাস্ট। সত্যি কাল থেকে আর আগে আগে ঘুমাবো না, প্রমিস। আনান বইয়ের চুলে হাত বুলাতে বুলাতে বলল, গত 3 দিন ধরে এই কথাই বলছেন মিসেস আনান তাজওয়ার, অথচ কথা রাখছেন না। কাজটা কি ঠিক হচ্ছে? আজ চতুর্থ রাত, কাল রাতে আবার রওনা দিতে হবে। হানিমুনে এসেছি, অথচ আমার হানি একদিকে আর মন আরেক দিকে। যেখানে সবাই ধুমধুমার রোমান্স করে, ওখানে আমি সুযোগই পাচ্ছি না। এটা কি অন্যায় নয়? ঈশাতের মায়া হলো, কিন্তু চোখ থেকে ঘুম যাচ্ছে না। এটা কি ঈশাতের দোষ? আনান এবার বলল, আমার ওপর কি একটু মায়া করা উচিত না, মাই স্ট্রং ইয়েট ভেরি হার্টলেস পায়রা? ঈশাত এবার ঘুম ঘুম চোখে তাকালো আনানের ওই চোখের দিকে। তাকিয়ে ঈশাতের ঠোঁটের দিকে এগুতেই ফোনের রিংটোন বেজে উঠল। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো, বকে রাখবো তোরে। বৃষ্টি রিংটোনে আনানের রোমান্টিক মুড উড়ে গেল। এই জয়ের বাচ্চাটা আবার আনানের ফোনের সেটিং ধরে এই বৃষ্টি রিংটোন দিয়েছে। আনান দাঁতে দাঁত চেপে বলল, জয়, তোকে একবার হাতের কাছে পাই, কক্সবাজারের ছুরি শুটকি বানিয়ে নোয়াখালীর হাট বাজারে বেচবো। সবসময় আমার রোমান্টিক মুডে উল্টাপাল্টা গান বাজাস। ঈশাত বহু কষ্টে হাসি চেপে রাখলো। একটা জিনিস ভালো হয়েছে, ঈশাতের ঘুম উড়ে গেছে। ঈশাত ওই বোতা হয়ে যাওয়া মুখটাকে 2 হাতের আঁচলায় নিয়ে কপাল বরাবর চুমু খেলো। ব্যাস, কপালের ভাঁজ সব মসৃণ হয়ে গেল আনানের। বইয়ের স্পর্শ লেগেছে যে। ঈশাত এবারে আনানের ঠোঁটের দিকে এগুতেই আনান বাধা দিল। ঈশাত ভরকে গেল, স্বামী কি রাগ করেছে? আনান সবার আগে নিজের ফোন সাইলেন্ট করে বলল, এই জয়ের বিশ্বাস নেই, নোয়াখালীর ষাঁড় গরু একটা। ঈশাত কিলকিল করে হেসে দিল। আনানে হাসিতে মুগ্ধ হলো। ব্যস্ত হাতে ঈশাতের গায়ে থাকা নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। ঈশাত আনানের গলার রগে চুমু খেয়ে কমফোর্টারে নিজেদের মুড়ে নিল। কি লজ্জা, কি শরম, ছি! ঈশাত নাক টেনে কাঁদছে। আনান কিছু ফ্রোজেন আইটেম নিয়েছিল। বউ তার খেতে খুব ভালোবাসে, আবার আদর করে নিজস্ব জিহবার নাম দিয়েছে বড়লোকি জিহবা। তাই আনান বেশ কিছু ফ্রোজেন আইটেম নিয়েছিল। ওটা ইলেকট্রিক চুলায় ভাজছে। বেশি করে সস দিয়ে সব একটা প্লেটে নিয়ে ঈশাতের কাছে গেলে ঈশাত মুখ ওপাশে করে রাখলো।
আনান হাত দিয়ে মুখ এপাশে ফিরালো, দেখলো চোখে পানি নেই, ঠোঁট কামড়ে হেসে বলল, আহ ইশাত, আপনি কাঁদছেন যে, হচ্ছে না তো, চোখের পানি কই? ইশাত ভরকে গেল। আনান চিকেন নাগেট সস লাগিয়ে ইশাতের মুখে দিয়ে বলল, কেঁদে লাভ নেই, আজ ঘুমাতে দিচ্ছি না, অনেকদিন অভুক্ত রেখেছেন আপনি। সো আসল নকল যাই হোক না কেন, কেঁদে লাভ নেই। ইশাত ঘড়ি দেখল, রাত প্রায় 3:30। সরল মনে বলল, কিন্তু আপনি রাতে ডিনার করেছেন, অভুক্ত কোথায়? আনান দুষ্ট হেসে বলল, কোন অভুক্ত বোঝেননি? ইশাতের অর্ধেক খাওয়া শেষ হতে আনান কম্পিউটারের ভেতরে ঢুকে বাতি নিভিয়ে দিল। বলল, চলুন আপনাকে বুঝিয়ে দিই, আনান তাজরের আদরের বেগম যান। ইশাত সাবান নিয়ে এসেছে। আনান ঘুমিয়ে আছে। ইশাতের একবার মন চাইল ডিস্টার্ব করবে, তবে মায়া লাগলো। সে এবার ওয়াশরুমে গিয়ে মিররের পাশে ফেস মাস্ক লাগিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে গাইতে লাগলো। এখান থেকে নিশ্চয়ই তার আহানের বড়লোকি আব্বাটা শুনবে না। সে ফোনে নান্টু ঘটক গানটা ছেড়ে হেরে গলায় গাওয়া শুরু করলো। নান্টু ঘটকের কথা শুইনা অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই, নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা, পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা। চিৎকার করে গাইতে গাইতে পিছনে ফিরতেই ইশাত দেখলো আনান দরজায় হেলান দিয়ে 2 হাত আড়াআড়ি ভাঁজ করে মনোযোগ দিয়ে ইশাতের গান শুনছে। ইশাত ব্যাপক লজ্জা পেল। তার মাত্র নতুন বিয়ে, আর এর মধ্যে স্বামী এইরূপ দেখে ফেলেছে। ছি! ইশাত শরমে তড়িঘড়ি অন্যদিকে যেতেই পা বেজে পড়তে নিলেই আনান খুব আমোদে ধরে ফেলল। যেন ইশাতের ধূপ ধাপ আছাড় খাওয়াতে আনান একদম অভ্যস্ত, প্রশিক্ষিত হয়ে গিয়েছে। আনান হাসি মুখে বলল, ইশাত তাজওয়ার, আপনি এভাবেই কঠিন আছাড় খেয়ে আমার বুকের ওপর পড়তে থাকেন। পারলে সুযোগ পেয়ে 2-1টা চুমুও খেয়ে ফেলুন। আমি আছি আপনাকে কঠিন আছাড় থেকে সামলানোর জন্য। বাই দ্য ওয়ে, নাইস সং। আরও একবার শুনেছিলাম বোধহয় আপনার মুখে। ইশাতের সব লজ্জাজনক বিষয় কেন এই লোকটার সামনেই ঘটে? ছি! স্যাড লাইফ। মুচমুচে করকরে চানাচুর, ইশাতের মান সম্মান হয় ভাঙচুর। ছি ছি! আমাদের জীবন কখনোই ছন্দে চলে না, ভালো খারাপ দুটোই থাকে। অনেকের খারাপের মাঝেও ভালো থাকতে পারার চমৎকার গুণটি থাকে, অনেকের থাকে না, তাল হারিয়ে ফেলে। এর কারণ হতে পারে সে অনেক বেশি ভালো জীবন কাটাচ্ছিল, খারাপ দিকের সঙ্গে কখনোই পরিচয় হয়নি, নয়তো সে কিংবা তার ছোটবেলা ট্রমাটাইজ। দ্বিতীয় পক্ষের মানুষগুলোর কাতারে ইশাত পড়ে। সে জীবনের ভালো দিকগুলো দেখেনি, কিংবা ওই দুঃসময়ে নিজেকে ভালো রাখার জন্য টুকটাক কিছু করে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছে। যেমন যখন মা বোন অহেতুক কথা শোনাতো, তখন ইশাত এক কোণে বসে কানে হেডফোন ঢুকিয়ে ফুল সাউন্ডে গান শুনতো, নিজের মতো থাকতো। তবুও তার ভেতর থেকে অহেতুক শত শত খামতি বের করা হয়েছিল। তুমি এটা পারো না, ওটা পারো না, তুমি এটার যোগ্য নও, যার কারণে সবসময় নিজেকে নিম্ন ভাবতো সে। আশেপাশের মানুষগুলো যে ভুল হতে পারে ইশাতের কখনোই মাথায় আসেনি। মনে হতো কমতি ইশাতের মধ্যে, দোষও ইশাতের। তাই সুখ কিংবা কারো ভালোবাসা তার কপালে নেই। তবুও ইশাত নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করত। নিজে কষ্ট পেলেও চেষ্টা করতে আশেপাশের মানুষগুলো যাতে ভালো থাকুক। কিন্তু দেখা গেল সর্বোচ্চ চেষ্টা করেও ইশাত ওদের মন পেতে পারেনি। পেয়েছে অপমান, গ্লানি, দুঃখ, অযত্ন, অবহেলা, অগণিত নির্ঘুম রাত। নিজেকে ভেঙেছে, হারিয়েছে। কিন্তু ইশাত ধাক্কা খেল, কিংবা বিপরীতভাবে বলতে গেল মেরুদণ্ড শক্ত করার কারণ পেল তখন, যখন সবাই বিপদে হাত ছেড়ে দিয়েছে, পিঠ বাঁচিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। একটাবার ইশাত কিংবা ওর মনের কথা ভাবেনি যে ইশাতও কষ্ট পেতে পারে। আরে, ওরা তো মানুষই মনে করেনি। তখন ইশাতের মনে হয়েছে এখনই জীবনের ডু অর ডাই সিচুয়েশন, হয়তো মরতে হবে, নয়তো নিজেকে ভালো রাখার যুদ্ধে নামতে হবে। ব্যাস, তখন থেকে নিয়ে এই সহ 10 মাস হবে ইশাতের মুক্তির, ইশাতের নিজস্ব জীবনের। শুধু নিজেকে ভালো রাখতে লড়ে গেছে। অশান্তি, খারাপ লাগা, কষ্ট পিছু ছাড়েনি। তবুও ইশাত দমে যায়নি, না দুর্বল হয়েছে। গড়েছে নিজেকে। আগে মনে হতো কত কঠিন এই পথ, অথচ ইশাত অর্জন করে নিয়েছে
কারণ সে হাল ছাড়েনি, কেঁদেছে তবুও দমেনি। এখন এই ভালো থাকার যুদ্ধে তার সঙ্গী হয়েছে আরেকজন, পৃথিবীর সবচেয়ে চমৎকার পুরুষটি। এটাই বোধহয় পুরস্কার। নয়তো এই যুদ্ধ চলবেই, তবুও হার মানা যাবে না। নিজের খুশি রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে হস্তান্তর করা যাবে না। আগে ঈশাদ ওইসব মানুষগুলোর জন্য কষ্ট পেয়েছে, তবুও নিজের পছন্দ মাটি চাপা দিয়েছে, তাও ওদের মন পায়নি। আর এখন ঈশাদ এক ফোঁটাও পরিবর্তন হয়নি, অথচ মানুষটা ও যেমন আছে তেমনই ভালোবেসেছে। খুব ভালোবাসা দিয়ে গেছে ঈশাদকে। আগে শুধু মনে হতো ভালোবাসলে বদলাতে হবে, কঠিন পথ সহ্য করতে হবে। অথচ এই লোকটা তাকে ভালোবেসে তার ধারণা বদলে দিয়েছে। যে জিনিস ঈশাদকে কষ্ট দেবে ওই জিনিসই বদলে দিয়েছে, নয়তো আটকে দিয়েছে আনান তাজওয়ার। মোট কথা, লোকটা তাকে ভালোবেসে ঈশাতের পথ যাতে সহজ হয় সেই চেষ্টা করে গেছে। এই মানুষটার মুখ দেখলো ঈশাতের সমস্ত সত্তা খুশি অনুভব করে। ঈশাতের মন বলে, ঈশাত রে, ভাগ্যিস তুই হার মানিসনি। না হয় যে ভালোবাসার পাবার স্বপ্ন দেখতি তা সত্যি হয়ে তোর সামনে ধরা দিয়েছে। যেই যুদ্ধেতে ক্লান্তি বোধ করতি ওই যুদ্ধে কাঁধ বাড়িয়ে কষ্ট কমিয়ে দেওয়ার জন্য এই পুরুষটি তোর সঙ্গী হয়েছে। ঈশাত শাওয়ার সেরে এসে রেডি হয়ে এসব ভাবছে। আয়নায় নিজেকে দেখলো সে। আগের ঈশাত বোধহয় এই ঈশাতকে চিনতে পারবে না। ফ্লাওয়ার প্রিন্টেড শাড়িটা ঈশাতের গা যেন কামড়ে ধরেছে। নাকের ওই চকচকে নাকফুল চিৎকার করে জানান দিচ্ছে ওই যে আনান তাজরের বউ। তবে এই ঈশাতকে পাবার জন্য ওই ঈশাতকে আগে অশান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, অবিরাম অশ্রু ঝরাতে হয়েছে। তাই দুর্দিনে আমাদের যে করেই উচিত শক্ত থেকে পাড়ি দিতে, সামনের সুন্দর দিনগুলোকে স্বাগত জানানোর জন্য। ঈশাত নিজের জন্য সহ সকল ঈশাতদের জন্য দোয়া করে, যাদের পরিস্থিতি তাদের অনুকূলে থাকে না, সবসময় কাঁদায়। সেসব ঈশাতরা যেন তাদের ছোট বড় স্বপ্ন পূরণ করতে পারুক। আঁচল ঠিক করতে গেলে আনান এসে ঈশাতের পেছনে দাঁড়ালো। ভদ্রলোক আজ বেশ রোমান্টিক মুডে আছে। একটা সেফটি পিন দিয়ে আনান ঈশাতের আঁচল আটকে কাঁধের উন্মুক্ত অংশে চুমু খেয়ে বলল, মাই সেন্সিবল ইয়েট বিউটিফুল পায়রা। প্রাপ্তিতে ঈশাতের মন ভরে উঠল। রিং হচ্ছে, দিনা বেগম ফোন দিয়েছেন। রিসিভ করতে অহনা আহানের মুখ ভেসে উঠল। মানতে হবে, এই স্ট্রং পায়রার স্বামীটা খুব ভদ্রভাবে বাচ্চাদের পেলেছে, যার কারণে এখন বাচ্চা দুটো হাসি খুশি তাদের সাথে কথা বলছে। ঈশাত ভেবেছিল তারা কাঁদবে কিংবা জোর করবে আসার জন্য, অথচ দুই ভাই বোন কত খুশি যে মাম্মা পাপা ওদের জন্য মজার জিনিস নিয়ে আসবে। এই দায়িত্ববান লোকটাকে ঈশাত যত দেখে প্রাপ্তিতে ভরে ওঠে মন। ঈশাত আনানের আজ রাতে ফ্লাইট, ওরা ফিরে যাবে আজই। এই 4টা দিন স্বপ্নের মতো ছিল। যদিও আনান তাজওয়ার যখনই ঈশাতের আশেপাশে থাকে তখনই স্বপ্নের মতো মনে হয়। ঈশাত রিসিউড ফিল করে, মনটা শান্তি পায়। ঈশাত আনান ডিসাইড করেছে আজ কোনো ডেস্টিনেশন প্ল্যান করবে না। সময় কম, যেতে আসতেই সময় অর্ধেক চলে যাবে। এমনও দুজন ভব ঘুরে। তাই আজ ডিসাইডেড হয়েছে প্যারিসের রাস্তায় হাঁটবে, কোনো চিন্তা কোনো পিছুটান ছাড়া সময়টুকু উপভোগ করবে। পেছনে ফেলে আসা কষ্টের দিনের বিনিময়ে এই সময়টাতে উপহার স্বরূপ তার স্মৃতিতে মুঠোফোনে বেঁধে রাখবে। ঈশাত একটা লং গাউন পরেছে, আনান হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট। ওরা প্রথমে গুগল দেখে খুব শান্ত একটা জায়গায় গেল। এদিকে মানুষ কম, আশেপাশে সম্ভবত ইউনিভার্সিটি আছে। আনান হাঁটতে হাঁটতে বলল, আমার অতি পেশাদারি বউ, আমি কি আপনার হাতটা ধরে হাঁটতে পারি? পাবলিক প্লেসে এমন ঈশাতের পছন্দ নয়, তবে এই দেশের কালচারের সাথে যায়। আর এখন হানিমুন ফেজে আছে, সো একটু ছাড় তো দেওয়াই যায়। ঈশাত হাত বাড়িয়ে দিলে আনান তা লুফে নিল। হাতে হাত রেখে হাঁটতে লাগলো দুজন। আনান প্রশ্ন করলো, এই ঈশাত, ছোটবেলায় তোমার স্বপ্ন কি ছিল? ঈশাত তড়িৎ উত্তর দিল, যেটা বাংলাদেশের প্রায় সব বাচ্চাদের থাকে, ডাক্তার হওয়া। আনান হেসে দিল, বলল, এরপরে ড্রিম ছিল না? ঈশাত বলল, ছিল তো, অনেক ড্রিমই ছিল। স্পেসিফিক বলা যায় না, তবে কর্পোরেট জবার ইচ্ছা ছিল। আর প্রাইভেট ভার্সিটি তো সেরা, বাট আমায় মা বাবা পাবলিক বা প্রাইভেট কোনোটাতেই পড়তে দেয়নি। তাদের কথা হচ্ছে বড় 3টা রতন ছিল, আমাকে তো বিয়ে দিয়ে দিবে, এত পড়িয়ে খরচ করে লাভ কি? আনানের হৃদয় ব্যথিত হলো, বলল, এখন জব কেমন?
এই পর্যায়ে ইশাদকে খুশি দেখালো, বলল, একদম মন মতন। আমায় ইন্টারের পর পড়াতে চাইনি, আমি জোর করে ন্যাশনালে অ্যাকাউন্টিং নিয়ে ভর্তি হয়েছি। আমার ফিউচারে বিজনেস ওমেন হওয়ার ইচ্ছা ছিল এক সিনিয়র আপুকে দেখে। এখন এই জবটা আমার কাছে স্বপ্নের মতন ছিল। আর এখন আমি এমপ্লয়ি নই, বিজনেস ওমেনও। আই কুডেন্ট বি মোর গ্রেটফুল। আনান ওই ধরে রাখা হাতটা ঠোঁটের কাছে এনে চুমু খেয়ে বলল, আমার স্ট্রং পায়রার জীবনে সব ভালো হোক। ইশাত হাসল, বলল, আনান তাজওয়ার সবসময় তার স্ট্রং পায়রার জন্য এমন থাকুক। তবে আপনার ড্রিম কি ছিল ছোটবেলায়? আনান বলল, যেটা বাংলাদেশে প্রায় সব বাচ্চাদের থাকে, ডাক্তার হওয়া। ইশাত এবার শব্দ করে হেসে দিল, বলল, এরপরের ড্রিম? আনান বলল, আর্টিস্ট হওয়া। আমার খুব কোয়াইট একটা লাইফ পছন্দ ছিল। আর আমাদের ফ্যামিলি অলওয়েজ স্টেবল ছিল, তাই আমি কখনোই অভাব দেখিনি। বাট জীবন এমন উল্টে দিয়েছে যে এখন আর্টিস্ট হওয়ার ইচ্ছে গিয়ে বিজনেসম্যান হয়েছে। শান্ত জীবনের জায়গায় কোলাহল জীবন পেয়েছে, সবসময় লাউড থাকে। ইশাদ বলল, আমাদের দুজনের সাথেই কেমন উল্টো হয়েছে না? ভারী ফ্যামিলিতে বড় হয় সবসময় কোলাহল চাইলেও একাকিত্ব পেয়েছে, আর আপনি একাকিত্ব চেয়েও কোলাহল পেয়েছেন। আনান হঠাৎ দাঁড়িয়ে ইশাতের মুখের দিকে তাকিয়ে বলল, আর এই জীবনের খেলায় আমরা একজন আরেকজনকে পেয়েছি। ইশাতের চোখে মুখে মুগ্ধতা। সে বলল, হয়তো ইশাত তাসলিম এই জীবনে একটু হলেও ভালো কিছু করেছে, যার কারণে তার সঙ্গীর নামটা আনান তাজওয়ার লেখা হয়েছে। আনান বলল, হয়তো আনান তাজওয়ার খুব ভালোভাবে আঘাতগুলো সহ্য করতে পেরেছে, যার কারণে তার সঙ্গীর নামটা ইশাত তাসলিম লেখা হয়েছে। ইশাত বলল, আম গন্না ট্রাই মাই বেস্ট টু ফুলফিল আওয়ার পেট্রিস্টিক্স। আনান বলল, অ্যান্ড আম ইগারলি ওয়েটিং টু সি হাউ ইট টার্নস। হাঁটতে হাঁটতে ওরা একটা ইউনিভার্সিটির সামনে দাঁড়ালো। ইশাত বলল, জানেন, যতবারই বাসায় ঝগড়া হতো মনে হতো বাসা থেকে পালিয়ে বিদেশে এসে এমন একটা ইউনিভার্সিটিতে পড়ব, এরপর অনেক বড়লোক হব, এরপর বাবা মা প্রাউড ফিল করবে। আনান ওই হাত শক্ত করে ধরল। ইশাত ফের বলল, না পড়তে পারলেও আজ আপনার থ্রুতে দেখেছি, কিন্তু আমার আর ওই বাড়ি ফেরার ইচ্ছে নেই। আমরা কখনোই আহান অহনার কাছে অমন বাবা মা হব না, কেমন? আশেপাশে গুটি কয়েক মানুষ। আনান খুব শক্ত করে ইশাতকে বুকের মাঝে নিয়ে নিল, লুকিয়ে ফেলল ওই বাহুর ভেতরে, এই নিষ্ঠুর পৃথিবী থেকে। যতই বলুক, পিছুটার নেই। যাদের জীবনে ট্রমা আছে তারাই জানে জীবন খুশি আর শান্তি কত বড় সম্পদ। ইশাত আর আনান রেস্টুরেন্টে এলো লাঞ্চের জন্য। খাবার অর্ডার দিতে ইশাত আনানের সামনে একটা বক্স রাখলো। আনান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ইশাত চোখের ইশারা করলো। আনান বক্সটা খুলে দেখতে পেল একজোড়া রিং। আনান বলল, কাপল রিংস? ইশাত হেসে মাথা দোলালো, বলল, এই দেশে চুমু খাওয়ার থেকেও আপনি মিঙ্গেল, তা বোঝা যাবে অনামিকায় রিং থাকলে। দুজনের নেই, তাই ওরা অমন করছে। এখনো দেখেন, পাশের টেবিলের মেয়েটা আপনাকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আনান চোখ পাশের টেবিলে গেল না, বরং অদূরে চ্যাংড়া ছেলের দল তার বইয়ের দিকে একটু পরপর কেমন করে তাকাচ্ছে। আনান চোখ গরম করে ছেলেদের দিকে তাকাতেই ছেলেগুলো চোখ ফিরিয়ে নিল। আনান ইশাতের হাত মুঠোয় নিয়ে আলতো চুমু খেলো, যেন পরোক্ষভাবে জানান দিল, এই সুন্দরী রমণী শুধু আমার। ইশাত পুরো ব্যাপারটা বুঝতেই হেসে ফেলল, বলল, মানে নিজের দিকে তাকালে ঠিক আছে, তবে বইয়ের দিকে তাকালেই জেলাসি, তাই না? আনান বিড়বিড় করে বলল, মাটিতে পুঁতে ফেলতাম, যেমন করে মামুনের হাল করেছি। ইশাত শুনতে পেল না। ইশাত বলল, একটা কথা জিজ্ঞেস করব করব ভেবেও মনে থাকে না। আনান বলল, কি? ইশাত বলল, বিয়ের পরপর যখন হানিমুনে আসার জন্য বলা হয়েছিল তখন না করেছিলেন কেন? এর উত্তরে আনান দুষ্টু হেসে বলল, শুনতে চাও? ইশাত মাথা দোলালো। আনান একটু ঘনিষ্ঠ হয়ে বলল, হানিমুনের কাজটা আগে বাসায় করতে চেয়েছিলাম। এটাই নস্টালজিক, তাই না? বাসর করতে দেরি হওয়াতে হানিমুনেরও দেরি হলো, অর্থাৎ পরই আসা হয়নি, এখন আসা হয়েছে। ঈশার চোখ বড় বড় করে তাকালো, লজ্জা পেল বেশ। কোথায় ভেবেছিল লোকটা বোধহয় ঈশাতের ওপর রাগ করে না বলেছিল। এত ডিপ মিনিং যে আছে এটা ঈশাতের মাথায় আসেনি। ঈশাত কিছু বলল না,
তবে রিং নিয়ে আনানের বাম হাতের অনামিকায় পরিয়ে বলল, উইল ইউ ম্যারি মি বলার সময় তো পার হয়ে গেছে, বাট উইল ইউ লাভ মি ফর এভার লাইক ইউ লাভড মি হোয়েন আই ওয়াজ পুশিং ইউ অ্যাওয়ে? আনান বলল, অফ কোর্স আই উইল অলওয়েজ লাভ ইউ লাইক ব্রিথিং ফর এভার, অ্যান্ড ইটস এ প্রমিস। আনান এবার ইশাতের অনামিকায় রিং পরিয়ে বলল, অলওয়েজ স্টে অ্যাজ মাই স্ট্রং পায়রা, অ্যান্ড আই উইল প্রোটেক্ট ইউ ফ্রম এভরি স্টর্ম। ইভেন ইফ আই ক্যান নট, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বিসাইড ইউ, নেভার গন্না লিভ ইউ অ্যালোন মাই লাইফ। এরপর আনান ওই অনামিকা আঙুলে চুমু খেলো। লোকটার শুধু বাহানা লাগে চুমু খাওয়ার। সবার জন্য মোটামুটি গিফট নেওয়া শেষ। হাতে আর 2 ঘন্টা আছে ফ্লাইটের। এরপর এই ম্যাজিক্যাল মোমেন্টের সময় শেষ। ফের কবে এত সুন্দর দিন পাবে ওরা? ইশাত আনান ও তার লাগেজ গুছিয়ে ফেলল। আনান কি করতে গেছে কে জানে। ইশাত এসহ 2 বার এই রুম ওয়াশরুমের চক্কর কেটে ফেলল, যদি কিছু ভুলে রেখে যায়। এর মধ্যে আনান এলো, হাতে কেকের বক্স। তাই ইশাতের সামনে রেখে বলল, হুট করে মনে পড়ল এই ভ্যানিলা কেক শহরের বিখ্যাত, বেশ দূরে, তাই একটা বাইক ভাড়া করে গিয়ে নিয়ে এসেছে। ইশাত দেখলো খুব মিনিমাল এবং সুন্দর কেকের ডেকোরেশন। ইশাত ছবি তুলে রাখলো। লোকটা তার ছোট ছোট আবদারগুলোর খেয়াল রাখে। এক পিস খেয়ে আনানকে সাধলে আনান বলল, খাওয়া হয়েছে তোমার? ইশাত মাথা দোলালো। আনান এবার নিজের ভাগের কেকটুকু ইশাতের গলায় লাগিয়ে ওখানে ঠোঁট বসিয়ে দিল। কেঁপে উঠল ইশাত। আনান ফের কেক নিয়ে ইশাতের অন্য পাশে লাগিয়ে আগের তুলনায় গাঢ় স্পর্শ করতে কেঁপে কেঁপে উঠল ইশাত। মুচ করে নিল আনানের চুল। আনান এবার হাঁটু ভাঁজ করে নিচে বসে ইশাতের টপ উঠিয়ে কেক উদরে লাগিয়ে ওখানেও ঠোঁট দিয়ে স্পর্শ করলো। ইশাত চোখ বন্ধ করে ফেলল। আনান চুমু খেতে খেতে বলল, 1.5 ঘন্টা আছে জান, চলো ভালোবাসার শহরে শেষবার ভালোবাসার মুহূর্ত ক্রিয়েট করি। ইশাত জামা খামচে ধরল। মনে হলো সে শূন্যে ভাসছে। ইশাতকে বেডে শুয়ে আনান পর্দা অফ করে ইশাতের কাছে এসে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আনান ইশাতের মুখ উঁচু করে বলল, চোখ খুলে আমার দিকে তাকাও ইশাত। ইশাত কোনো রকম খুলল। নিভু নিভু তার দৃষ্টি। আনান বলল, ভালোবাসা বোঝো? ইশাত বলল, ভালোবাসা বলতে আমি আনান তাজওয়ারকে বুঝি। আনান সন্তুষ্ট চিত্তে হাসল। গুনগুন করে গাইল, कुछ भी नहीं है ये जहां के हैं तो हैं इसमें जिंदगी, अब मुझको जाना है कहाँ, के तू ही सफर है आखिरी। ইশাত গলা জড়িয়ে আজ প্রথম আনানের বিপরীতে বাকি লাইন গাইল। के तेरे बिना जीना मुमकिन नहीं, ना देना कभी मुझसे तू फासले, मैं तुझको कितना चाहती हूँ ये तू कभी सोच ना सके। আনান বলল, লিরিক্সগুলোর গভীরতা উপলব্ধি করতে পারো তাসনিম? ইশাত মাথা দোলালো কোনো রকম। লোকটার হাতের স্পর্শ তাকে ভাবার ফুরসত দিচ্ছে না। আনান বলল, এই পৃথিবীটা কিছুই না, তবে এখানে জীবন আছে। এখন আমার কোথাও যাবার আছে কি? যখন তুমি আমার শেষ গন্তব্য কিংবা সফর। ভালোবাসার উত্তাল সাগরে হারাচ্ছে দুজন। এমন সময় আনানের ফোনে কল এলো। আনান নিজেকে স্বাভাবিক করে দেখলো মায়ের ফোন। লাউডে দিল কল। দিনা বেগম কেঁদে বললেন, আনান রে, তোর আব্বার শরীর মারাত্মক খারাপ, হসপিটালে নিয়ে যাচ্ছি, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। ইশাতের কলিজা কামড়ে ধরল। আনানের হৃদস্পন্দন বেড়ে গেল। কত কত মাইল দূরত্বে আছে সে। চোখ দিয়ে পানি জমলো আনানের। কোনো অনর্থ হবে না তো? মানুষের জীবনে বিপদ বলে কই আসে না। দিনা বেগম আজ তার প্রমাণ পেয়েছেন। মানুষটার সাথে সকালেও কত কথা হলো, ছেলে বউ নাতি নাতনি নিয়ে। আর কিছু সময়ের ব্যবধানে কেমন গা ছেড়ে দিল। 36 বছরের বিবাহিত জীবনে কোনো দুঃখ দিয়ে কথা বলেনি আনানের বাবা তাকে। সেই ছোট বয়সে হাত ধরে এসেছিলেন ভরা সংসারে। অথচ সবসময় লোকটা সমর্থন করে গেছে। ভুল হলে শাসনে রেখেছে, আবার আদরে সোহাগেও। তার বিশ্বাস তার ছেলেটাও তার বাবার মতো হবে। কিন্তু ওই মানুষটা এমন নেতিয়ে পড়েছে কেন? তার তো ভালো লাগছে না। লোকে বলে বিয়ের বয়স হলে সব পুরনো হয়ে যায়, অথচ তিনি এখনো লোকটার ভালোবাসা অনুভব করেন।
পাশে দেখলো আহান নিঃশব্দে ওয়ান টাইম পানির কাপ ধরে রেখেছে। কত মায়াবী এই মুখটা, অথচ মেয়ের কথা ধরে কেমন মাসুম বাচ্চাটার মনে আঘাত দিয়ে ফেলেছেন তিনি। সে যে তার ছেলের রক্ত নয়, ওই ছোট বয়সী জানিয়ে দিয়েছেন তিনি। সেই থেকে সারাক্ষণ দাদিমা দাদিমা করে জান দিয়ে ফেলা ছেলেটা কেমন দূরত্ব মাপছে। সেই থেকে তার আফসোসের শেষ নেই। ইস, তখন অমন আঘাতটা না দিলে কেমন হতো। ছেলে কিছু বলেনি, তবে সেও আঘাত পেয়েছিল যথেষ্ট। দিনা বেগম সবই বোঝেন, মেয়ের মোহে অন্ধ হয়ে খুব ভুল করেছেন। তাই তা শোধরানোর জন্য মেয়ের থেকে সব সম্পর্ক যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। হুট করে স্বামী অসুস্থ হয়ে যাওয়ায় তিনি তালগোল হারিয়ে ফেললেন। তখন সেই দিনে সেই কোলে পিঠে মানুষ করা আহান সব সামলেছে, একদম যেন আনানের কার্বন কপি। অ্যাম্বুলেন্স কল করে আনা, টাকা গোছানো, সবাইকে কল করে জানানো, সব এই পুচকে আহানটা করেছে। দিনা বেগমকে একটু কিছু করতে হয়নি। আপনি চা খাবেন? কোনো সম্বোধনবিহীন প্রশ্ন করল আহান। দিনা বেগমের বুকটা হু হু করে উঠল। ছেলেটাও কাছে নেই। সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। বলল, আমার নাতিটা বড় আঘাত পেয়েছিস না? দাদিমার কথাগুলো খুব আঘাত কেটেছে মনে, মাফ করে দেওয়া যায় না? আহান ভরকে গেল। এতক্ষণ পাপার অ্যাবসেন্সে পাপা যা যা করত সব করার চেষ্টা করেছে আহান। তবে এখন কি করতে হবে সে জানে না। পাপাকে কল দেবে? না থাক, পাপা নিশ্চয়ই টেনশনে আছে দাদার কথা শুনে। আহান মৌন রইল। দিনা বেগম ছোট হাত দুটো ধরে বলল, এই হাত দুটো যখন একদম পিত্তুলির তখন থেকে কোলে পিঠে রেখেছি। আমি একদমও বলবো না আমার ভুল নেই, তবে বাচ্চাটা আমার কলিজা, একটু দাদিমা ডাকবি না? আমি সে কবে থেকে সুযোগ খুঁজছিলাম, শুধু কৃতকর্মের জন্য লজ্জিত বলে তোকে বলে উঠতে পারিনি। এই অধম দাদিমাকে ক্ষমা করা যায় না? আহার নিজেও টের পেয়েছে, এই যে দাদিমা অনেক কিছু বলতে চেয়েও বলে না, আবার এলোমেলো করে শুলে, সকালে দেখে কমফোর্টার গায়ে। এরপর প্রায় টিফিনে আহানের পছন্দের খাবার থাকে, পড়ার টেবিলে একগাদা চকলেট থাকে, এমন আরো অনেক কিছুই দাদিমার কর্মকাণ্ড। কিন্তু সেদিন খুব আঘাত পাওয়াতে মনে হয়েছিল দাদিমা বুঝি তাকে পছন্দ করে না। আহান বলল, তুমি কষ্ট পেও না, আমি সব ভুলে গেছি। দিনা বেগমের চোখে বাঁধ ভাঙা পানি। বুড়ো বয়সে সে নিজেও নিজেকে বুঝে উঠতে পারে না। সে বলল, তাহলে আগের মতো দাদিমা ডাক। আহান দাদির মাথায় হাত বুলিয়ে ডাকলো, দাদিমা। দিনা বেগম ওই কাঁধে মাথা রেখে বলল, তোর দাদাকে বল আমার কাছে আসতে, আমার এভাবে ওনাকে দেখতে ভালো লাগছে না। আহান শুধু মাথায় হাত বুলিয়ে গেল, আর মনে মনে দাদার জন্য দোয়া করে গেল। এই দুজন মা বাবার কমতি কখনোই বুঝতে দেয়নি তাকে। অহনাকে আনানের মামাতো ভাইয়ের বাসায় রেখে আসা হয়েছে। আনান এয়ারপোর্টে এসে বসে আছে। তার মনে একদমও শান্তি নেই। তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম তার বাবা। জীবনে কখনো একটা ধমক খেয়েছে কিনা আনানের মনে নেই। শুধু আনানের সম্মানে দাগ লেগেছে বলে মেয়ে আর বোনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। আনানকে সুশিক্ষায় বড় করেছেন। আর আজ ওই বাবা নামক বটগাছটার এমন অবস্থা আনানের সহ্য হচ্ছে না। ভেতরে বড় প্রাপ্তবয়স্ক আনান সরে গিয়ে ছোট বাচ্চা আনানটার দেখা মিলছে, যার হাত পা ছুঁড়ে কাঁদতে মন চাচ্ছে, বাবার কাছে এক ছুটে যেতে মন চাইছে। ইশাদ বুঝলো আনানের অবস্থা। সে বকে নিয়ে নিল ওই লোকটাকে। কি বলবে এই বুঝদার লোকটাকে? তার শব্দ আসছে না। এদিকে আবার যোজন যোজন দূরত্ব। একটু আগে ছটফটে পুরুষটা এখন কেমন নিস্তেজ হয়ে গেছে। তবে ইশাদ হাল ছাড়ে না। বুক থেকে সরিয়ে আনানের মাথা নিজের কাঁধে রেখে হাত শক্ত করে বিনয় ভাষা ব্যবহারে জানান দিল, আমি আছি। আনান কাঁধে মুখ গুছল, চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। বিড়বিড় করে বলল, পৃথিবীর সব বাবারা ভালো থাকুক। সকাল হতেই মুমিনুল হককে কেবিনে দিল, তবুও তার মুখে অক্সিজেন মাস্ক। দিনা বেগম দেখেই ধাপ করে চেয়ারে বসে পড়ল। তাকে ভালোবেসে সুন্দর সংসার দেওয়া, বুকে বেঁধে বুঝ দেওয়া মানুষটার একই হাল। অহনা ওই বাসায় রাতটা কোনো রকম থাকলেও সকাল থেকে অনবরত কাঁদছে। আনানের মামাতো ভাই তাকে নিয়ে এলো। দিনা বেগম এখন যেন এই জগতে নেই। অহনাকে দেখেও দেখেননি। নিজের মনের শান্তি যে ওইদিকে নিস্তেজ হয়ে শুয়ে আছে। আহান বাসায় গিয়ে ছোট মাথায় যা যা এঁটেছে
সব আনার চেষ্টা করেছে। এসেই দেখেছে তার ছোট্ট পুতুলটা চোখ নাক মুখ লাল টকটকে। আহান কোলে নিয়ে নিল। আহানের কোলে উঠতেই অহনা বাইয়া বলে কাঁধে মুখ গুজে কেঁদে দিল, যার অর্থ সকাল থেকে তোমায় দেখিনি, তোমার আদর পাইনি। আহান কোলে নিয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বোনকে এটা ওটা বলে ভোলাতে লাগলো, সঙ্গে কলা খাইয়ে দিতে লাগলো। আনানের মামাতো ভাই দিনা বেগমকে সান্ত্বনা দিয়ে এই দৃশ্য দেখে বলল, আনান ভাই মানুষের মতো মানুষ করেছেন, আমার দুটো তো যাকে মেরে যে টিকতে পারে এমন অবস্থা। সারা রাত জার্নি করে সন্ধ্যায় পৌঁছলো ঈশাত আনান। আনান প্রাণপণে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। এসেই দেখলো তার বাবাটা চোখ খুলেছে। আনান বিনা শব্দে বাবার ক্যানুলা লাগানো হাতে মাথা রেখে কেঁদে দিয়েছে। বিড়বিড় করে শুধু বাবা বাবা ডাকছে। অবশেষে মুমিনুল হক ছেলের ডাকে সাড়া দিয়ে বললেন, ঠিক আছে আমার ইয়াংম্যান। আনান মাথা তুলে অবাক চোখে তাকালো। দুর্বল শোনালেও বাবার কথা আটকে আসছে না, স্পষ্টভাবে বলছে, বাবা ঠিক আছো? আনান বলল। মুমিনুল হক চোখের ইশারায় বোঝালেন, হ্যাঁ। আনানের জানে পানি এলো। এরপর এলো দিনা বেগম দেখতে। রোগীকে দেখে কাঁদতে মানা করা হয়েছে তাকে, কিন্তু মনকে এত কিছু বোঝে। সেই থেকে লোকটা কোলে পিঠে মানুষ করেছে। দিনা বেগম কুতকুত খেললে উনি পাহারা দিয়েছেন, যাতে কেউ বকা দিতে না পারে। বাড়ির বউ কুতকুত খেলছে তাই। তাহলে ওই পুরুষটা অমন শুয়ে থাকবে কেন? বউয়ের মনের অবস্থা দেখে মুমিনুল হক ডাকলেন, দিনু। ব্যাস, ঝপঝপ করে কেঁদে দিল দিনা বেগম। মুমিনুল হক ফের বললেন, ঠিক আছে ঘরণী আমার। কেবিনের দরজা ফাঁকা দিয়ে এই দৃশ্য দেখে ঈশাতের মনে হলো তার জামাইটা এত জেন্টলম্যান কারণ তার শ্বশুরই তো এই বয়সে এমন। সে সরে জানালা থেকে, গা ব্যথা করছে, সারা রাত স্বামীকে ধরে রেখেছে, আর এখন অহনা বকে ঘাপটি মেরে আছে। কতদিন দেখেনি সে মাকে তাই। ঈশাতের নিজেরও খুব কান্না পেয়ে গেল। কত পরিপূর্ণ লাগছে আজ নিজেকে, খুব সুখী লাগছে। গত কয়েকদিন অতীতের কোনো ঝলকই তাকে বিরক্ত করেনি, যন্ত্রণা দিতে পারেনি, কারণ তার মন মস্তিষ্ক অবগত ঈশাত যে বিবাহিত, ওর যে চমৎকার একটা স্বামী, ভরাট একটা সংসার আছে। মুমিনুল হককে বাসায় আনা হলো। শরীরের অবস্থা এত বছর পর কিছুটা উন্নতি হয়েছে। দিনা বেগম ও মুমিনুল হকের মনে হচ্ছে তাদের ঘরের বউটা ভাগ্যবতী। সে আসার পর থেকে ভালো হচ্ছে সব। যদি ভালো মন্দ সব সৃষ্টিকর্তার হাতে, তবে চাল চলনে খুব চমৎকার মেয়েটা। মুমিনুল হক ঘোষণা দিয়েছেন তিনি গ্রামের বাড়িতে যাবেন, পিতামাতার কবর জিয়ারত করবেন। আনান স্পষ্ট না করেছে, গরম, তার উপর জ্যাম পড়বে, জার্নি সইবে না। এতে সবার মনই খারাপ। তখন ঈশাত প্রস্তাব দিয়েছে, ফজরের পর করে বের হলে কেমন হয়? মাইক্রোতে গেলে 2.5 ঘন্টার রাস্তায় তাড়াতাড়ি যাওয়া যাবে। তাছাড়া ওখানে গিয়ে তো অবস্থার আরো উন্নতিও হতে পারে। বরাবরের মতো যুক্তিযত সিদ্ধান্ত। আনান সন্তুষ্ট হলো বইয়ের বুদ্ধিমত্তার উপর। সবসময় কেমন ফটাক করে সুন্দর সলিউশন বের করে ফেলে। ডিসাইডেড হলো আরো 3 দিন পরই গ্রামের বাড়ির দিকে রওনা হবে। যেহেতু ছুটি কম, 3-4 দিনই থাকবে, এর বেশি নয়। সবাই খুশি এতে, স্পেশালি আহান। পড়ায় ফাঁকি দেওয়া যাবে তো। ওদিকে অহনাও সবার খুশি দেখে কিছু না বোঝা সত্ত্বেও হৈ হৈ করে উঠল। আনান এক ফাঁকে ঈশাতের কানে ফিসফিস করে বলল, বাহ মিসেস তাজওয়ার, এই হানিমুন ফ্রেজটা তো আপনার পিছুই ছাড়ছে না। হবে নাকি মিনি হানিমুন? ঈশাত লজ্জায় চোখ বড় বড় করে ফেলল। গ্রাম, ছোট্ট শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে শান্তি, যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। যারা শহরের যান্ত্রিকতা হারিয়ে যায়, তারা বেশি করে অনুভব করতে পারে। সারা মাস কিংবা বছর মেশিনের মতো কাজ করে একটু শান্তির খোঁজে ছুটে চলা যায় গ্রামে, নিজের বাড়ি থাকলে, যেখানে সর্বস্তরের আধুনিকতা পৌঁছায়নি। এখনো প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণ করা যায়, মন কিংবা মাথার জট ক্লিয়ার করা যায়, নিজেকে রিসার্চ করা যায়। আনানো প্রায় 12-13 বছর পর বাড়িতে যাচ্ছে। জীবনের প্রতিযোগিতায় সুযোগী হয়ে ওঠেনি, কিংবা নিজের অযোগ্যতা তাদের দেখিয়ে ওই মিথ্যে মায়া দয়া নিতে চায়নি। আজ সে যাচ্ছে শুধু আনান নয়, আনান তাজওয়ার হয়ে, যার সমাজে একটা সুনাম আছে, ব্যক্তিত্বের ভারত্ব আছে, পরিপূর্ণ সংসার আছে। যে কেউ নিচু চোখে তাকাতে পারবে না তার পরিবারের দিকে।
যারা দুঃসময়ে তার অযোগ্যতা আঙুল ধরে দেখিয়ে দিয়েছে, তাদের দেখাতে যাচ্ছে নিজেকে আনান তাজওয়ার কোন পর্যায়ে নিয়ে গেছে। ওরা ছোট করেছে বলে আনান ছোট হয়ে যায়নি, যথেষ্ট পরিশ্রম করে সৎ উপায়ে এত দূর এসেছে। তার ওপর বাবার ইচ্ছেও ছিল, এবং একান্ত আদরে প্রিয় বউটার সাথে সময় কাটাতে মন চাইছিল। সঙ্গে তার আদুরে ছানা দুটো আছে। রাস্তা ক্লিয়ার থাকায় প্রায় 1.25 ঘন্টায় জার্নি শেষ হয়ে তারা এসে পৌঁছেছে। মাত্র ভোরের আলো ফুটেছে। ঈশাত খুশি মনে আশেপাশে তাকিয়ে দেখল, কি সুন্দর সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, অন্ধকার ছাপিয়ে। প্যারিসে থাকতেও তার বরটা তাকে সানরাইজ এবং সানসেট প্রতিদিন দেখিয়েছে। পুরো পৃথিবীর সৌন্দর্য একদিকে, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম সৌন্দর্য একদিকে। ঈশাত শাড়ির আঁচল মাথায় টেনে ঘরে প্রবেশ করল, স্বামী সন্তানের হাত ধরে। আজ তাকে বস্তুত অর্থে তাজওয়ার পরিবারের বউ লাগছে। গায়ে শাশুড়ির শাড়ি, ওদিকে গা ভর্তি খানদানি গহনা। ঈশাতের চাচি শাশুড়িরা, ফুফু শাশুড়িরা সবাই এলো। হুট করে যেন গেট টুগেদার হয়ে গেল সবার। ঈশাত সবাইকে নিজের বিয়েতে দেখেছে। সকাল সকাল নাস্তায় মুরগির ঝোল ও গরম রুটি দেখে ঈশাতের মন ঠান্ডা হলো। আহ, খানা, ঈশাতের সুখের নানা। খাবার ছাড়া ঈশাত অসহায়, তবে তার দলে আরো একজন যোগ হয়েছে। সে হচ্ছে ওর ছোট্ট পুতুল, অহনা তাজওয়ার। খাবার দেখতেই দাদুকে ছেড়ে মায়ের বুকের কাছে লেপ্টে বলল, মাম্মা, খাইয়ে দাও লুটি। ঈশাত স্মিত হাসলো। সে একটা রুটি ছিঁড়ে অমলেট নিয়ে অহনার মুখে পুরে দিল। সেকেন্ডে নিজের মুখেও ঢুকিয়ে নিল। আনান হাসলো তা দেখে। ওই যে বাবা হুইল চেয়ারে চাচাদের সঙ্গে কথা বলছে, মা চাচিদের সঙ্গে আড্ডা দিচ্ছে, পাশে ছেলে বসে এটা ওটা বলছে আর খাচ্ছে, আর একদম পাশে প্রিয়তমা মেয়ে কোলে নিয়ে আহার করছে। এই তো আনান তাজওয়ারের সুখ। এই সুখে যেন কারো নজর না লাগুক। দুপুরবেলা আনানের কাজিন এবং চাচাতো ফুফাতো ভাইয়ের বউরা জোর করছে পুকুর পাড়ে গোসল করবে। তারা ঈশাতকে বলেছে। ঈশাত পুকুরে কখনো গোসল করেনি, গ্রামের দিকেও আসেনি। সে শহরেই বড় হয়েছিল, তাই এখন এসব এত ভালো লাগছে। কাপড় নিয়ে বের হতে আনান বাদ সাধল। কোথায় যাচ্ছ? ঈশাত খুশি মনে বলল, পুকুরে গোসল করতে। আনান বলল, কোন দিকটায়? ওদিকে পুরুষ হাঁটাচলা করে, দরকার নেই। নিমিষে ঈশাতের সব খুশি ঠুস। স্বামীকে অমান্য করার ইচ্ছে তার নেই। তাও বলে দেখবে। সে মিনমিন স্বরে বলল, ভাবিরা বলেছিল পেছনের দিকটা সেভ। আনান এক ভ্রু উঁচু করে তাকালো। ঈশাত তাতেই দমে গেল। আনান কিছু না বলে ঈশাতের হাত ধরে টেনে নিল। সিঁড়ির কাছাকাছি আসতে ঈশাত হাত ছাড়িয়ে নিল, বলল, বড়রা আছে তো? আনান বিড়বিড় করে বলল, অতি পেশাদারি ইয়ের স্বামীর মন না বোঝা পায়রা। আনান চাচা জ্যাঠা ও ভাইদের নিয়ে পেছনের পুকুরে শান বেঁধে দিল, যাতে এখন থেকে মহিলারা নিরাপদে গোসল করতে পারবে। মানুষে হাজার বলুক, এদিকে কেউ না আসলো একটা রিস্ক থেকে যায় গোসলের জন্য, তাই এখন থেকে মহিলারা নিরাপদে গোসল করতে পারবে। ঈশাত লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আশেপাশের ভাবি, ননদ, বয়োজ্যেষ্ঠরা লেক পুল করছে ঈশাতের। এত বছর খালি থাকা পুকুর ঘাট আজ বাধা হয়েছে ঈশাত গোসল করবে বলে। আর উদ্যোগটা তার স্বামী নিয়েছে। ইস, যে যা পারছে বলছে। ঈশাতের ভারী লজ্জা লাগছে। ঈশাত এবার পুকুর পাড়ে এসে মগ কেটে গোসল করলো। এতে সবাই হৈ হৈ করে উঠল, হেসে উঠল। বলল, আনান এত কষ্ট করে শান বানালো, আর ওর বউ কিনা পুকুরে এসে মগ দিয়ে গোসল করছে। ঈশাত এত লজ্জা পেল, ব্যাস পুরো গ্রাম হয়ে গেল আনানের বউ পুকুরে গিয়ে মগ কেটে গোসল করেছে। মানে সবসময় ঈশাতের মান সম্মান কেন ভাঙচুর হয়। ঈশাত কোনো রকম আঁচল জড়িয়ে রুমে আসতেই দেখলো আনানের ঠোঁটে হাসি। ইস, লোকটাও শুনে ফেলেছে। ছি। আনান বলল, ড্রেস চেঞ্জ করতে এসেছ? ঈশাত মাথা দোলালো। আনান বলল, চলো। ঈশাত বলল, কোথায়? আনান বলল, তোমায় হেল্প করতে এবং গ্রামের পানি অপচয় রোধ করতে। ঈশাত হতাশ কণ্ঠে বলল, সবখানে আপনার পানি অপচয় রোধ করতে হবে? আনান হাসি মুখে মাথা দুলিয়ে ঈশাতকে কোলে তুলে ওয়াশরুমে গেল। অতি সচেতন নাগরিক কিনা। দুপুরের দিকে সবাই মিলে হাসি ঠাট্টা করে উঠানে পাটি বিছিয়ে লাঞ্চ করলো। ছিল হরেক রকমের আইটেম, সব টাটকা, ক্ষেত এবং পুকুর থেকে। ঈশাত মন ভরে খেলো।
খাওয়ার পর মা চাচিদের আড্ডায় ইশাত অহনাকে নিয়ে খুশি মনে বসলো, কিন্তু এই খুশি কারো কারো সহ্য হলো না। আনানের চাচি বলল, বাচ্চা পালতে কষ্ট হয় না অন্যের? কি সুন্দর নিজেদের জীবন, এইখানে তোমার জামাই অন্যের বাচ্চার ঠেকা নিয়েছে, এটা কি ঠিক? সৎ সন্তান কখনো নিজের হয়? ইশাতের মনটা খারাপ হয়ে গেল। কিছু মানুষের নেগেটিভিটি না ছড়ালে হয় না। এখন উত্তর দিলে বেয়াদবি হতে পারে। ইশাত চুপ রইল। এতে যেন সবাই সুযোগ পেল। দিনা বেগমও নেই, স্বামীর সঙ্গে উপরের রুমে। আরেকটা ফুফু বলল, নিজের বাচ্চা পালতে যে কষ্ট, অন্যের গুলোকে গোনায় ধরে লাভ আছে? সত্যি করে বলো তো বউ, আনানের মতো 2 বাচ্চার বাপের সঙ্গে কেন বিয়ে বসছো? ইশাতের হঠাৎ কান্না পেল। এই জন্যই সে নিজেকে গুটিয়ে রাখে। যদি ইশাতের খুঁতগুলোও জানে, তবে এরা কি যে করবে, এজন্যই সবাইকে সব জানাতে নেই। আরে, নিজের আপন রক্ত পর্যন্ত বেইমানি করে বসে, সেখানে অন্যজনকে কেমনে বিশ্বাস করা যায়? আরেকজন বলল, আরে বউ, কথা হারাই ফেলছো নাকি? নিজের গুলো আসলে তখন এই দুটোকে 2 চোখে দেখতে ইচ্ছে করবে না। ইশাত নিজেকে শক্ত করলো। চলার পথে 10 জনে 10 রকম কথা বলবে। সব কথায় কান দিলে ইশাত আজকের ইশাত হতে পারত না। ইশাত নিজেকে শান্ত করে ধিমি শ্বাস নিয়ে বলল, কেন ইচ্ছে করবে না? আমি যখন বিয়ের জন্য হ্যাঁ বলেছি, বাচ্চা দুটো সহ হ্যাঁ বলেছি, তখন থেকে নিজের বাচ্চা বলে জানি এবং মানি। পার্থক্য শুধু পেটে ধরিনি। এখন এখানে অনেকগুলো কথা আসছে, তবে সব কথার ঊর্ধ্বে একটা কথা, পেটে ধরলে মা হওয়া যায় না। আমি নিজে এক্সপিরিয়েন্সড। কথা হলো, মাতৃত্বের জন্য মন লাগে। আমি আহান অহনাকে নিয়ে নিজের মাতৃমন অনুভব করি। আমার নিজের সন্তানের জন্য যা যা করব কিংবা করা উচিত তাই করি, কারণ আমি সন্তান বলে মেনেছি। আর আমি আমাকে চিনি। আমার মন এত ঠুনকো নয় যে আমার সন্তান না বলে হেলাফেলা করব। আমি যেমন প্রয়োজনে ভালোবাসবো, তেমন শাসনও করব। প্রয়োজনে আমার বাচ্চাদের অন্যদের থেকে রক্ষাও করব। তবুও কখনো ওদের আঘাত পেতে দেব না, যেমন আমি পেয়েছি। এটা আমার অনেক আগে থেকে নিজের সাথে ওয়াদা ছিল। ঈশাদ থেমে ফের বলল, আপনাদের অনেকের অনেক কিছু মনে হতে পারে। বাধা নেই মানুষের মন বলে কথা। তবে হাতের 5 আঙুল যেমন সমান নয়, তেমনি সব সৎ মা কিংবা সন্তান খারাপ নয়। আমি কিংবা আমার বাচ্চারা তা দেখিয়ে দিব। দোয়া রাখবেন। এর মধ্যে আনান এলেই সবাই থতমত খেলো, কিন্তু আনানকে নির্বিকার দেখে সবাই একটু শান্তি পেল। হয়তো শোনেনি। আনান বলল, ঈশাত, সাদিয়ারা সবাই বাগানের ওদিকে যাবে, তোমায় খুঁজছে। ঈশাত মেয়ে নিয়ে চপল পায়ে চলে গেল। সবাই এবার আনানকে তোষামত করা শুরু করলো। আনান বলল, কিছু কথা ছিল আমার। কথা ঘোরাতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি। আমার স্ত্রী আমার সম্মান। তাকে নিচু করে কিছু বলা মানে আমাকে বলা। আমার হাত ধরেই সে এই সংসারে এসেছে, অতএব তার সম্মান রক্ষা আমার দায়িত্ব। আমি চাইলে ওর সামনে আপনাদের বলতে পারতাম, তবে এটা সে পছন্দ করতো না। এত বিবেকবান আমার বউ, তাই আশা করি এরপর থেকে আমার বাচ্চার মাকে আর এমন কথার সম্মুখীন হতে হবে না। তার ভালো খারাপ দুটোই দেখার জন্য তার স্বামী আনান তাজওয়ার আছে। সবাই আর একটা শব্দ করার সাহস পেল না। অতি মার্জিত ভাষার সূক্ষ্মভাবে হুঁশিয়ারি। সবাই বুঝলো, লেকচারার বলে কথা, কথার কি ধার। সবাই মিলে প্ল্যান করলো বাগানের দিকটায় যাবে, কিন্তু এবারও আনান ইশাতকে মানা করলো। তাতে ফের ইশাতের মন খারাপ হলো। আরে এটা মানা ওটা মানা, তো ইশাত কি শুধু পানি অপচয় রোদের সঙ্গিনী? উহ। মুখে কিছু না বললেও ইশাত যে আনানকে বকছে তা বুঝতে পেরে আনান বলল, যাও গিয়ে দেখো। কেন মানা করেছি তখন বুঝবে। কাজিনদের মধ্যে সবচেয়ে বড় আনান, এবং সে গম্ভীর, এখন অন্তর্মুখী স্বভাবেরও। তাই ওদের সাথে ঘুরতে পারে না, নিজের মতো থাকে। আর এখানে এসেছে কবে ওটাও মনে নেই। অকওয়ার্ড মোমেন্ট। ঈশাত ওদের সাথে হাঁটতে হাঁটতে বেশ দূরে এলো। শরীর কেমন যেন করছে, হয়তো পর্যাপ্ত রেস্ট নেয়নি এজন্য। টক খেতে মন চাচ্ছে খুব। ঈশাত হাঁটতে গিয়ে টের পেল রাস্তা পাকা নয়, অবস্থা শোচনীয়। হাঁটতে গিয়ে একবার হোঁচট খেলো। ইয়া মাবুদ, এখন যদি শ্বশুরবাড়ির লোকের সামনে আছাড় খায়, তাহলে তো মান সম্মান থাকবে না। এমনিও পুকুরের ঘটনা মান ইজ্জত অর্ধেক কমিয়ে প্লাস্টিক করে দিয়েছে। কয়েক কদম দেওয়ার পর শরীর কেমন টলছে ঈশাতের। আর কয়েক কদম দিতে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে লাগলো।
পাশেই ছোট্ট বিল। ইশাতের কলিজা মুচড়ে ধরল। এখন তো আহানের বড়লোকি আব্বা নেই যে তার বকে পড়বে। ইশাত আনান বলে চিৎকার করে পড়তে নিয়েও পড়ল না। পেছনে তাকিয়ে দেখে স্বামীটা পেছন থেকে জাপটে ধরেছে। চেহারার অভিব্যক্তি নির্লিপ্ত, তবুও তা যেন ইশাতকে জানিয়ে দিচ্ছে, আমি জানতামই এমন হবে। সুন্দর জায়গা আর আমার বউটা আছাড় খাবে না, তা হবে না, তা হবে না। সবাই ওহ ও করে উঠল। আনান ইশাতকে সরিয়ে দাঁড়ালো, তবে হাত ধরে রাখলো। বলা তো যায় না, আরেক কদম দিতে গিয়ে যদি আছাড় খেয়ে বিলে পড়ে যায়। আনান বলল, এখন বুঝেছেন কেন মানা করেছিলাম? এই যে হাত ধরেছি, বিপরীতে শক্ত করে ধরুন। খবরদার ছাড়বেন না। সব হাত রোমান্টিক হয় না, কিছু হাত ধরা নির্ভরতারও হয়। কত মন ভালো করা বাক্য। ইশাতের মন ভালো না হয়ে উপায় আছে? এবার আর কেউ ইশাতকে নিয়ে মাতামাতি করলো না। স্বয়ং বর এসে গেছে, আর চিন্তা কিসের? সবাই গাছ থেকে কামরাঙ্গা পাচ্ছে, কিন্তু ইশাতের চোখ ওই তেঁতুল গাছের ডাগর তেঁতুলের দিকে। লোল যেগুলো পড়েছে তা দিয়ে পুকুর বানানো যাবে। আর অদূরে আড়াআড়ি হাত ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে কাজিনের সঙ্গে কথা বলছে আনান। ইশাত ভাবল একবার আবদার করবে, তবে এত মানুষ, লজ্জায় আর কিছু বলল না। একটা 2 নম্বরই জিহ্বাটা পেয়েছে। রাত নেই দিন নেই, শুধু এটা সেটা খেতে মন চায়। ইশাত মুখ কালো করে রাখলো। তার মাঝে আনানের চাচাতো ভাই তেঁতুল গাছের মালিক, যিনি এত মানুষ দেখে পাহারা দিতে এসেছেন, তাকে বলে বইয়ের জন্য 2টো তেঁতুল নিল। ইশাত ওদিকে যেতেই মালিক বলল, এগুলো বিক্রির জন্য, আর পারা যাবে না। কান্না পেয়ে গেল ইশাতের। এবার শহরে ফিরলে 2 পলিথিন তেঁতুল কিনবে, এরপর রাত দিন খাবে। ছি, মানুষ কি খারাপ। নিঃশব্দে আনান ইশাতের পেছনে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার বউকে কি বলেছিস রাতুল? হঠাৎ করে এমন কণ্ঠ শুনে ইশাত ভয়ে সরে দাঁড়ালো। আনানও অবাক হলো। হঠাৎ এত ভয় পেয়েছে বউটা? অন্য জগতে ছিল বোধহয়, যেখানে ইশাত কল্পনায় আনলিমিটেড তেঁতুল খাচ্ছিল। আনান আবার কণ্ঠ নরম করে মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স, আমি। ইশাতের খেয়াল হলো একদম প্রথম দিকে এমন স্বরে কথা বলতো আনান তাজওয়ার, অথচ ধীরে ধীরে শুধু ইশাতের সাথেই বলতো। এখন এমন কণ্ঠে ইশাতের সাথেই বলে। আনান তাজওয়ারের নরম রূপটা শুধু ইশাত তাসনিমের জন্য বরাদ্দ। রাতুল বলল, ও, উনি তোর বউ হয়? ভাবি ভালো আছেন? ইশাত কৌশল বিনিময় করলো। আনান বলল, তেঁতুল পাড়ার লাঠি নিয়ে আয় রাতুল, আমি টাকা দিয়ে দিব তোকে। সবাই অবাক হলো। এসব কিছু থেকে 20 হাত দূরে থাকা আনান নাকি বইয়ের জন্য তেঁতুলও পারবে। ইতোমধ্যে চাচাতো ভাইয়ের বউরা খোঁচাচ্ছে। আনান শার্টের হাতা গুটিয়ে নিল। রাতুল বলল, টাকা লাগবে না ভাই, তুই কম করিস না আমার জন্য, যত ইচ্ছে পার ভাবির জন্য। লাঠি আনা হলে আনান দক্ষ হাতে বইয়ের জন্য তেঁতুল পারল, বাকি সবার জন্যও পারল, তবে বেশি করে পেরে আলাদা করে পলিথিনে নিল, পরে খাওয়ার জন্য। আনানের চাচাতো ভাই দুষ্টুমি করে বলল, ভালোবাসা যে মানুষকে দিয়ে কি কি করায়। ইশাত ব্যাপক লজ্জা পেল, তবে লোকটা যেন কিভাবে তার ইচ্ছা অনিচ্ছা বুঝে যায়। তেঁতুল পলিথিনে পুরে আনান ইশাতের হাত ধরে হাঁটা দিল। একদম নির্জন একটা মাঠের দিকে এনে ছাউনিতে বসালো, সামনে বিশাল দিঘির মতো। সামনে কত সুন্দর হাঁসেরা দল বেঁধে পানিতে ভাসছে। আনান তেঁতুল ছিলে ইশাতের মুখের সামনে ধরল। আনান বলল, গাছের পাকা মিষ্টি তেঁতুল, লবণ মরিচ ছাড়াও খেতে পারবা। ইশাতের মন উঠানে প্রজাপতিরা উঠছে। লোকটার যত্নে তার নিজের ভাগ্যকে বিশ্বাস হয় না। ইশাত তেঁতুল নিয়ে আনানের বাহু জড়িয়ে তার পাশে বসালো। এরপর কাঁধে মাথা রেখে নির্মল সবুজ প্রকৃতি দেখতে লাগলো। রোদ সরে গিয়ে ছায়া এসেছে, সঙ্গে মৃদু বন্ধ বাতাস। এত চোখ জোড়ানো। ইশাত বলল, আপনার আগের আর পরের ব্যবহার মিলাতে গিয়ে কনফিউজড হয়ে যাই। আপনি কবে আমায় এত ভালোবাসলেন আনান? আনান গুনগুন করে গাইল, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি। তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বুলিয়ে দেব চুলে রেখে হাত। আহান এদিক ওদিক দৌড়ে জামা কাপড় ময়লা করে ফেলেছে, কারো ডাক শুনছে না। শেষে ইশাত মাথায় আঁচল দিয়ে গিয়ে ধরে নিয়ে এসেছে কলপারে, বকছে আর হাত মুখ ধুয়ে দিচ্ছে। আহান হাসলো, এই যে এই শাসন,
এই যত্ন, এই মমতা একমাত্র মায়ের কাছেই সম্ভব। এই জন্যই তো লোকে বলে মায়ের কোনো বিকল্প নেই। ওদিকে হই হই শোনা যাচ্ছে। মাত্র ঈশাদ ছেলের কাপড় কেচে উঠল, অমনি দেখলো মেয়ে ড্রেসিং টেবিল থেকে হাইলাইটার লিপস্টিক দিয়ে ভূত সেজে এসেছে। আবার চোরের মতো উকি দিচ্ছে। ঈশাতের রাগের বদলে হাসি পাচ্ছে বেশ অহনাকে দেখে, কিন্তু হাসলে ছেলে মেয়ে সিরিয়াসলি নিবে না। কেমন ফর্সা থেকে গোল্ডেন কালার হয়ে গেছে। ঈশাদ বকতে বকতে আগে কয়েকটা ছবি তুলে ফেললো, এরপর আনানকেও পাঠালো। স্বামীটা কোথায় আছে কে জানে। এরপর ফের বকতে বকতে ছেলেকে কাপড় চেঞ্জ করতে পাঠিয়ে মেয়েকে পরিষ্কারের কাজে নেমে পড়ল। ছবি দেখার পর আনান কলপারে এসেছে সামনাসামনি এই আজুবা দেখার জন্য। সে উঠানেই ছিল। কলপারে আসতেই আনানের হৃদস্পন্দন বেড়ে গেল। এই ঘিয়ে রঙা শাড়ি পরে আঁচল কোমরে গুজে ঈশাদ মেয়েকে বকছে আর পরিষ্কার করছে, থেকে থেকে ছেলেকেও ছাড়ছে না। এমন ঈশাদকেই তো কল্পনা করতো আনান। এই মেয়েটা যে খুব সুন্দরভাবে ওর সংসার বাঁধবে, এটা দেখার খুব স্বাদ ছিল আনানের। আজ পূরণ হলো। আনান বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ, আমার সুখ পাখিরা। মাবুদ, সকল প্রকার খারাপি থেকে ওদের দূরে রাখো। জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না, এ কথাটি প্রায় শোনা যায়। আসলে কি তাই? হয়তো দেয়, আমরাই অপেক্ষায় থাকি না বা বুঝে উঠতে পারি না। ঈশাতের ক্ষেত্র এমন হয়েছে। কোনো দোষ ছাড়া দিনের পর দিন শাস্তি পেয়েছে অবহেলা স্বরূপ। এরপর যখন জীবন আনান তাজওয়ান নামক দ্বিতীয় সুযোগ দিল, ঈশাত সংকোচ বোধ করতে লাগলো। সে কি পারবে? তবে সে যথেষ্ট সময় নিয়ে বুঝে শুনে সৃষ্টিকর্তাকে ডেকে তারপর সিদ্ধান্ত নিয়েছে। আর এখন পর্যন্ত একবারও এমন মনে হয়নি সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। গ্রামের প্রথম দুদিন ঈশাতের চমৎকার কেটেছে। ওদিন তার স্বামীর হুঁশিয়ারি বাক্যগুলো অলক্ষ্যে ঈশাতও শুনে ফেলেছিল। এরপর থেকে কারো সাহস হয়নি ঈশাতকে কিছু বলার। শুধু তার শরীরটা এ কয়দিন ভালো যাচ্ছে না, যদিও আনানকে বুঝতে দেয়নি। বেড়াতে এসেছে ঈশাত, চায় না সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। মেহমান অর্ধেক চলে গেছে, সবারই তো শহুরে ছুটিহীন জীবন আছে। শুধু ঈশাতের এবং আরো এক চাচির পরিবার আছে। এর মধ্যে আনান খবর দিল তার বন্ধুরা বউ বাচ্চা নিয়ে আসছে। ঈশাত কথায় কথায় জানতে পারল তার ওই ফুফু শাশুড়ি, যার মেয়ের সাথে আনানের বিয়ের কথা হয়েছিল, তার সাথে আজ বহু বছর কেউ যোগাযোগ করে না। আমাদের জীবন খুব ঠুনকো, তাই না? পরিচিকার লোভে আমরা আপনদের আঘাত করে ফেলি। ঈশাতের ভরার সংসারের শখ ছিল খুব, আনানের দরুন পেয়ে গেছে। আর বলা বাহুল্য, এই পরিবারের সবাই কম বেশি ভালো। তাহলে মানুষ কিভাবে এর মায়া ছাড়ে? আজ ঈশাত রান্নাঘরে গিয়েছে। মুরগি ধরতে গিয়ে হঠাৎ করে এত বমি পেল, কাউকে না বলে রুমে গিয়ে হড়বড় করে বমি করলো। মনে হচ্ছে গ্যাস বেড়েছে। যখন যা পারছে তাই তো গিলছে। গাছের পেয়ারা, বিভিন্ন টক ফল, পিঠা, নাস্তা কিছু বাদ নেই। একটা একটা করে খাচ্ছে, তবুও খাচ্ছে। তার সঙ্গে নতুন সঙ্গী হয়েছে অহনা। মায়ের সাথে লেপ্টে সেও এটা ওটা খুঁজে খেয়ে ফেলে। ঈশাতের প্রথম দিকে কেমন লাগলো, এখন মনেই হয় না আহান অহনা তার দূরের কেউ, মনে হয় তারই বাচ্চা। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াতে হয়। এর মধ্যে শ্বশুরের অবস্থার উন্নতি হয়েছে, আবার শাশুড়িরও ভার ভার ভাবটা নেই। ঈশাত চিত হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আনান এলে সে স্বাভাবিক হলো। ঈশাত বলল, ভাইয়ারা বলল মাছ ধরবে, সাঁতরাবে, আপনি যাবেন না? আনান বলল, না। ঈশাত বলল, কেন? আনান এই পর্যায়ে ফোন পকেটে ঢুকিয়ে ঈশাতের খুব কাছে এসে ফিসফিস করে বলল, সাঁতরানোর জন্য শার্ট খুলতে হবে। আর শার্ট খুলে ফেললেই বুক, পিঠে, নখের আঁচড়, কামড়ের দাগ, এসব সবার চোখে পড়বে। তাও আপনি কি চান আমি যাই? সামান্য একটা প্রশ্নের উত্তর এত রোমান্টিক হতে পারে ঈশাতের জানা ছিল না। সে চোখ পিটপিট করলো। আনান ক্রমাগত ঈশাতের ঠোঁটের কাছে এগোতেই জয়ের কল বেজে উঠল। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন ঢুক ঢুকাইয়া চাও। আনান দাঁতে দাঁত পিষল। আগাগোড়া একটা বান্দর এই জয় বাংলাটা। ঈশাত হাসি আটকালো। আনান ফোন বের করলো। সে হানিমুনে যাবার পর থেকে তার বন্ধুদের গ্রুপটাতে ঢোকার সাহস করেনি। প্রচুর জ্বালিয়েছে তাকে। ভয়ে আনান ফোনও ধরেনি।
আশ্চর্য, যেন আনান হানিমুন নয়, শুটকি ব্যবসা করতে গেছে। আশ্চর্য, আনানকে হানিমুন করতে পারে না। বাদরগুলো এসে গেছে। আনান জানে ওরা বেড়াতে নয়, আনানকে জ্বালাতে এসেছে। কত যে লেক পুল করবে ভাবতে আনানের জ্বর এসে যাচ্ছে। জয় আর আহিল আনানকে দেখা মাত্রই গাড়ি থেকে লাফ দিয়ে ওর কাছে এসেছে। ভয়ে আনান 2 কদম পিছিয়ে গেছে। আহিল আনানকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলল, সাব্বাস আনান, তুই দেখিয়ে দিয়েছিস এই জন্মে তুই আর ফাদার তেরেসা হতে পারবি না, বাঘের বাচ্চা। জয় বলল, গ্রুপ মেসেজ দেখিসনি কেন? কত মিস করেছি জানিস? আনান বলল, সর। আহিল বলল, হানিমুন কেমন কাটলো? আবার বউ নিয়ে লাইব্রেরিতে গিয়ে বসে থাকিসনি তো? আনান হতাশ চোখে তাকালো। মানলো সে কথা কম বলে, তাই বলে হানিমুনে বউ নিয়ে লাইব্রেরিতে বসে থাকার মতো গর্দভ নাকি? সাজিদ বলল, কেউ যেন বলেছিল এই জন্মে কাউকে জীবনে জায়গা দিবে না, অথচ বিয়ের পর তার ছুটি কাটানোই শেষ হচ্ছে না। বইয়ের পিছু ছাড়তে ইচ্ছে করছে না, তাই না রে আনান? এতে জয় আর রাহিল আরো উস্কে গেল। আনান বলল, এই দুটো বাদর না হয় মানলাম, শেষমেশ তুইও লেগ পুল করছিস সাজিদ। আহিল বলল, মানলাম সাজিদ বুড়ো বয়সে 15 বছরের বাচ্চা বিয়ে করেছে, তাই বলি কেউ লেগ পুল করতে পারবে না? দাদা তো আর হয়ে যায়নি আমাদের সাজিদ। সাজিদ বলল, চুপ থাক, ধেই ধেই করে কচি বয়সে বিয়ে করে ফেলা কচি পোলাপান। আহিল বলল, সম্মান দে, আমার বাচ্চা কাচ্চা এখন স্কুলে পড়ে, তোদের তো এখনো লোডও হয়নি। সাজিদ বলল, তোরটার আগে আনানেরটা পড়ে, গাধা কোথাকার। সম্মান তো জয়কে দেওয়া উচিত, আমি তো বছরে একটাও নিতে পারলাম না, আরো বছরে 2টো নিয়ে নিল। জয় দুম করে কিল বসিয়ে দিল। মানে টপিক যাই হোক, শেষ এই লাইনটা দিই। জয় বলল, ভাবি অসুস্থ না হলে আমাদের আনানের শুধু দেখা যেত, 1 সপ্তাহ লাগতো নিজের স্ট্যামিনা দেখাতে। গাড়ি থেকে সব নামানো শেষ দেখে আনান বাদরগুলোকে ফেলে ভেতরে চলে গেল, আর ওরা হেসে দিল। বন্ধুদের জ্বালানোতেই মজা বেশি। সন্ধ্যায় সবাই মিলে আসর বসেছে আড্ডার। এর মধ্যে আনানের চাচাতো ভাই অয়ন বলল, কেমন পানসে লাগছে না? চলেন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। আনান উঠে যাচ্ছিল। জয় আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে কানে কানে বলল, নট দিস টাইম বেবি, ফোনে অনেক ইগনোর করেছিস, এখন তোকে ছাড়ছি না। আনান ঠিক এই ভয়টাই পাচ্ছিল। তার চিল্লিয়ে বলতে মন চাইল, নোয়াখাইল্লা, বরিশাল্লা আর কুমিল্লা হানিমুন আমি একা গিয়েছি, তোরা যাসনি। তবে বলা হলো না এই যে ছাদ ভর্তি কাজিন, এদের সামনে আনানের আলাদা একটা প্রেস্টিজ আছে। ঈশাদ শাশুড়িদের সাথে হাতে হাতে কাজ করে মাত্র এসেছে। মেহমান ভালোই, তার ওপর তার জামাইয়ের বন্ধুরা। সব কাজ অন্যের ওপর ফেলে রাখতে হয়, অতটা বিবেকহীন ঈশাদ নয়। এতক্ষণ গেমটা পানসে লাগছিল। ঈশাদ আসার পরই আনানের বন্ধুদের ভেতর চাপা খুশি দেখা দিল। এবার আনানকে ধরা যাবে। আনান চোখ রাঙানি দিল। খুব একটা লাভ হলো না। বোতল ঘুরাতেই তা গিয়ে পড়ল আনানের কাজিনের ওপর। আনান শান্ত হলো। বাদরগুলোর ওপর বিশ্বাস রাখতে পারছে না। আর ওর বন্ধুরা হতাশ। পরপর 4 জনের পর বোতল ঈশাতের দিকে আসতেই আনানের বন্ধুদের মধ্যে উদ্যম দেখা দিল। আনানের কলিজা ধরল। তার বউকে উল্টাপাল্টা কিছু বললে থোঁতা ভেঙে দেবে এক একজনের। আহিল বলল, ভাবি ট্রুথ অ্যান্ড ডেয়ার? ঈশাদ শ্বশুর বাড়িতে এসেছে, ডেয়ার নেওয়ার প্রশ্নই আসে না। সে বলল, ট্রুথ। আহিল বলল, আনানকে নিয়ে নিজের অনুভূতি বলুন, কয়েক বাক্যে, অবশ্যই জেনুইন। ঈশাদ ভরকে গেল। এভাবে হুট করে জিজ্ঞেস করলে জানা জিনিসও ভুলে যায় সে। হায় মাবুদ, এখন তো আরো কিছু মাথায় আসছে না। অপরদিকে আনান বিস্মিত হলো। ভেবেছিল উল্টাপাল্টা প্রশ্ন করবে। যদি আনান তার বন্ধুদের জানে। সে নিজেও প্রবল আগ্রহ নিয়ে ঈশাতের দিকে তাকালো। এটা সত্যি, ঈশাদ কখনোই তার অনুভূতি অমন প্রকাশ করেনি। ঈশাদ বলা শুরু করলো, আমার কাছে উনি ছিলেন সিলেবাসের বাইরের মানুষ, যার দিকে দেখার সাধ্য আমি করিনি। তবে ওনার প্রখর অনুভূতির কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম। আর এখন আমার সকাল শুরু হয় ওনার নাম নিয়ে, আর রাত শেষ আনার নামক এক ফালি শান্তির অনুভূতি দিয়ে। আমি অনুভূতি প্রকাশ করতে কম পারি, তবে আমার জীবনের প্রায়োরিটি লিস্টে এখন সবার আগে আমার বাচ্চাদের বাবার নাম আসে। আমার এক জীবনের শান্তি, শ্রদ্ধা, যত্ন এবং ভালোবাসা উনি। সুখ বলতে আমি এখন আমার স্বামীকেই জানি। সবাই হাততালি দিল। ঈশাদ লজ্জা পেল।
জয় বলল, লেকচারের বউ টিচার, একদম খাপে খাপ। কি সুন্দর কয়েকটা বাক্যে অনুভূতি জানিয়েছেন। আহিল হলে তো রচনা লিখে ফেলতো, তাও মেন পয়েন্টগুলো বলতে পারতো না। আহিল ধাপ করে মেরে দিল জয়কে। আহিলের বউ বলল, একদম ঠিক বলেছেন ভাইয়া। আনান ঠোঁট কামড়ে হাসছে। কেউ না জানলেও সে জানে এ কয়েকটা বাক্যের গভীরতা কতটুকু। স্ট্রং পায়রাটা অবশেষে আহানের বড়লোকি আব্বাকে মন দিয়ে বসেছে। এর মধ্যে অহনার কান্নার আওয়াজ আসছে। উঠানে দৌড়াতে গিয়ে আছাড় খেয়েছে। ঈশাদ দৌড়ে গেল। আহান বাইরে ক্রিকেট খেলছে ও সাঙ্গপাঙ্গদের সাথে। ঈশাতের ডেইলি মেয়েটাকে ৩-৪ জোড়া কাপড় পরাতে হয়। এখনো পরিষ্কার করে এলোমেলো চুল ছুটি করে একটা কটনের ফ্রক পরিয়ে এনেছে। অহনা ঈশাতের কোলে ঘাপটি মেরে আছে। এবার অনেকক্ষণ পর আনানের উপর বোতলের দিকটা এসেছে। বন্ধুরা হৈ হৈ করে উঠল। জয় দুষ্টু হেসে বলল, বলো বন্ধু, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আনান জীবনেও নেবে না। এই বন্ধুগুলোকে সুবিধার মনে হচ্ছে না। সে ডেয়ার নিল। আহিল ফিসফিস করে বলল, আমাদের ভয়েই ট্রুথ নেসনি, তাই না? না হওয়া ফাদার তেরেসা। আনান বলল, তোদের ঠিক নেই। কখন কি জিজ্ঞেস করে কেস খাইয়ে দিস। সাজিদ বলল, ওই হিসাব পরে। তুই না বললো আমরা জানি, তবে ডেয়ার হিসেবে উল্টাপাল্টা কিছু না দিই। অনেকদিন হয়েছে তোর গলায় গান শুনি না। ভাবিকে ডেডিকেট করে একটা গান শুনিয়ে দে তো। জয় বলল, ওয়াও সাজিদ, এত বছর হরলিক্স খাওয়ার পরে আজ তোর বুদ্ধি খুলেছে। এই তো আমার জাদু। আমার সঙ্গে থেকে থেকে এত চালাক হয়েছিস। আহিল বিড়বিড় করে বলল, এইদিকে চালাকি দরকার নেই, আসল চালাকির কথাটা বল। ওকে যেন বছর ঘুরতেই ও ৩ বাচ্চার বাপ হয়ে যায়। আনন হেসে দিল। জয় আহিলকে চাপড় দিয়ে বলল, তুই এই লাইনটা ভুলবি না। আহিল চুল স্টাইল করে সরিয়ে বলল, না। এর মধ্যে আনানের কাজিন গিটার নিয়ে এলো। আনান গাওয়া শুরু করলো, আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাঁজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, ভুলিনি তো আমি তোমার ঠোঁটে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। ঈশাদ কেমন মন্ত্র মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। লোকটা বিয়ের পর আরো কেমন সুদর্শন হয়ে গেছে। ঈশাদ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না ওই মায়াময় চোখে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।